নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে 9th মে, এখনও পর্যন্ত আমি ভেলোরেই আছি। আজকের কবিগুরুর জন্মশতবার্ষিকী 25শে বৈশাখ। আর আজকের আমার সমস্ত রিপোর্ট এবং বায়োপসি রিপোর্ট হাতে পাবো। ডাক্তারের সাথে কথা বলার আছে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে। মানে সেদিনকেরই সব প্রসিডিওরের পর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছিল 9 তারিখে। এখন যাচ্ছি আজকে সপরিবারে, আমি গৌতম মেয়ে, তিনজনেই। টেনশন হচ্ছে, আবার একদিকে ভাবছি টেনশন করে কি হবে, যেটা হওয়া সেটাই হয়ে যাচ্ছে। বেকার ভয়, বেকার টেনশন। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম। গত 5 তারিখের পর থেকে সিএমসি নিয়ে আমার একটা সাংঘাতিক ভয় তৈরি হয়ে গেছে। এই চ্যাপেল বিল্ডিংয়ের এদিকে আসতেই ভয় লাগছে। 5 তারিখে আমার এইখান থেকে বঙ্কোস্কপি এবং লিম্ফোনোডের বায়োপসি হয়েছে। যা সাংঘাতিক অভিজ্ঞতা, তা আমি ভাষায় বোঝাতে পারবো না। ওই অভিজ্ঞতা নিয়ে ভিডিওটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। গেছিলাম সকাল 7টায়, আর এখন বাজে ঘড়িতে 1:10। এখন সপরিবারে ফিরছি। হসপিটালের সমস্ত কাজ বলতে গেলে কমপ্লিট করে ফেলেছি। যেটুকু মেডিসিন থেকে শুরু করে ভ্যাকসিনেশন নেওয়া থেকে শুরু করে আর মনমাট থাকা যাবে না, তার জন্য যেটুকু পেরেছি একদম কমপ্লিট করে নিয়েছি। আর বাকিটা হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের বলছি। এই তোমাদের গৌতম দা একদম ক্লান্ত, বিধ্বস্ত। হসপিটাল থেকে ফিরে একেবারে খেতে বসে পড়েছিলাম। মা ডিমের ঝোলার ভাত করে রেখেছিল, আচার দিয়ে নিয়ে নিয়েছিলাম। হসপিটাল থেকে ফিরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট মানে কি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমার এই কাশি, সেই বঙ্কোস্কপি করার পর থেকে এত মরণের কাশি, যে কাশিটা আমার ওপেন সার্জারির পর হয়েছিল, যখন গত 5 মাস আগে টিউমারের সার্জারিটা যখন হয়েছিল, তখন সেই মুখে আদা দিয়ে রাখছি, লবঙ্গ কী না কি, তাও এত কাশি, কাশতে কাশতে কথা তো বলতে পারছি না। মাঝে মাঝেই মুখ থেকে রক্ত উঠে আসছে। আর এখন এত পেটে আর হার্নিয়ায় পেন হয়েছে বলার মতো না। হার্নিয়াটা যেন ফেটে বাস্ট হয়ে যাবে, এরকম একটা অবস্থা। ডাক্তারের কাছে বলেছিলাম, ডাক্তার বললো না, কাশির কোনো মেডিসিন নেই, তোমার লাংসে যে ইনফেকশন, তা সেই কারণেই কাশি হচ্ছে, তার জন্যেই বঙ্কোস্কপি করার পর এই কাশিটা হচ্ছে। এটা ওই আমি যে মেডিসিন এমনি তোমাকে প্রেসক্রাইব করব, তার মধ্যেই ওইটা আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হবে। এই মুহূর্তে এর জন্য কোনো পার্সোনালি আমি কোনো মেডিসিন দেবো না। তো যথারীতি আজকের আমার 7:30 না 8টার সময় ছিল এমআরও কাউন্টার। আমি 7:30টায় বেরিয়ে গেছিলাম। আজকে 600 বিতে আমার এমআরও কাউন্টার ছিল। 600 বিটা ঠিক একদম ওই এদিকে ওপিডি বিল্ডিং, আর ওপিডি বিল্ডিংয়ের এই সাইডে যেটা রয়েছে সিলভার গেটের পিছনের দিকটা যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটাই 600 বি। মানে রাস্তা দিয়ে ওই ওপিডি বিল্ডিংয়ের সামনে দিয়ে ইমার্জেন্সির যে রাস্তাটা, ওই রাস্তা দিয়েই দেখা যায় 600 বিটা। ওইখানে প্রথমে গেলাম, ওইখান থেকে 2 নম্বর ঘরে আমাকে দিয়েছিল। আমার টোকেন নাম্বার ছিল 5। কিন্তু আজকে কোনো একটা কারণে আমি জানি না, এইগুলো এখন খুবই হচ্ছে সিএমসিতে। মানে টোকেন ছাড়াও মানে মাঝে মাঝে এসে কেউ কথা বলে ঢুকে যাচ্ছে, দেখিয়ে নিচ্ছে। বেশিরভাগই হসপিটালের স্টাফরা, ওই ওদের যে আই কার্ডের বেল্টেই লেখা থাকে, সব ফটো দেওয়া থাকে, ওরাই দেখছি টোকেন চলাকালীনই ওরা ঢুকে যাচ্ছে, কথা বলছে, কিছুক্ষণ পর পেশেন্ট নিয়ে ঢুকে যাচ্ছে। সেটাই হতে হতে আমার ডাক্তার দেখি উঠতে উঠতে প্রায় 10টা 15-20 হয়ে যায়, এবং ডাক্তার অনেকক্ষণই সময় নিয়েছে। যেহেতু আমার সাথে অনেক মানে আমার যে ব্যাপারটা হয়েছে, সেই মেডিকেল হিস্ট্রিটা ভালো করে বুঝিয়ে বলা, বা রিপোর্ট সংক্রান্ত আলোচনা এবং মেডিসিন সম্পর্কে কথা বলা, এছাড়াও আমার সার্জারি নিয়েও কথা বলেছে আজকে। তো একটা ভালো খবর ছিল, যদি আর একটু টাইম হাতে থাকতো হয়তো আমার হার্নিয়া সার্জারিটা আমি করে নিতে পারতাম। কিন্তু আপাতত আজকেরই আমার প্রায় 25 দিনের কাছাকাছি হয়ে গেছে, 24-25 দিন। গৌতমের অফিস তো আর শুনবে না। আর এরপরও যদি আমি আমার সার্জারি করতে যাই, আরও 15 দিনের পর হয়তো ডেট পাবো। ওরা তো এত তাড়াতাড়ি কোনো প্রসিডিওরই হয় না। তারপর সার্জারি, তারপরে আবার 15 দিন ধরো সার্জারি থেকে স্টিচ কাটা, মানে 2 মাস, আবার 1 মাসের গল্প, টোটাল 2 মাস। আর পেরে ওঠা যাবে না আর অনেক। এখন আমাদের সত্যি হাতে টাকার দরকার। তো প্রথমেই যেটা হলো, ডাক্তার আমাকে যেটা কনফার্ম করলো যে আমার যে লাংস ডিজিজ, যেটা ওনারা সন্দেহ করেছিল, লাংস সার্কয়েডিস, যে সার্কয়েডিসের স্টেজ 2 আমারটা।
তো স্টেজ 2 যেহেতু, তো বলল যে এখন মেডিসিনের দ্বারা এটা রিকভারি করা যাবে। যেহেতু স্টেজ 2 ওদের বক্তব্য অনেক আর্লিয়ারেই ধরা পড়েছে, এটা আরও স্টেজ 3-4 হয়ে গেলে অনেকটা ক্রিটিক্যাল হয়ে যেত, হাতের বাইরে চলে যেত। তো ওনারা যেটা বললেন যে প্রথম এর জন্যে আমি কি সার্জারির এই মুহূর্তে কোনো প্ল্যান করছি কি না। তখন আমরা বললাম যে না, এই মুহূর্তে না, যদি সার্জারি প্ল্যান করি তাহলে আমাদের টাকা পয়সা গুছিয়ে নিয়ে আসতে হবে আরও 2-3টে মাস। তখন উনি বললেন যদি আরও 2 থেকে 3টে মাস টাইম নাও তাহলে আমি আমার মেডিসিন প্রসিডিওরটা স্টার্ট করব, নাহলে আমার মেডিসিন প্রসিডিওর চলাকালীন কিন্তু কোনো মতেই সার্জারি হবে না। তোমার ডাক্তার কি বলছে, এটা কি খুব ইমার্জেন্সি? বললাম স্যার ইমার্জেন্সি তো ঠিকই, কিন্তু উনি বলছেন আপনি যেটা বলবেন সেটাই, আগে লাঞ্চের ট্রিটমেন্ট করে তারপরে সার্জারি হবে, উনি এটাই বলেছেন। বলে তাহলে ঠিক আছে, আমি 3 মাসে তোমার মেডিসিন স্টার্ট করছি, 3 মাসের পর আবার আসবে, এসে আমি দেখব কেমন কি আছো, তখন মেডিসিনের ডোজ একটু কমাবো, তখন যদি চাও তুমি সার্জারির প্ল্যান করতে পারো, যদি সব ঠিক থাকে। তো আপাতত যেটা বললেন, যেহেতু আমার স্টেজ 2 অবধি চলে গেছে, তো আমার এখন কিছু মেডিসিন চলবে, তার মধ্যে স্টেরয়েডটা চলবে। স্টেরয়েড কী ধরনের মেডিসিন সেটা তো তোমরা সবাই জানো, স্টেরয়েড নিলে কিন্তু একটা সাইড এফেক্ট থেকেই থাকে। সেই জন্য আমি ডাক্তারকেও প্রশ্ন করেছিলাম পাল্টা যে স্টেরয়েডটা নিলে আমার শরীরে কোনো এফেক্ট হবে কি না, যেহেতু আমার আরও অনেক কমপ্লিকেশনস আছে, সামনে সার্জারি রয়েছে। তখন উনি যেটা বললেন যে স্টেরয়েডে কমপ্লিকেশনস আসবে, সেটা হলো মুখে আদা নিয়ে কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে বললো যে ওয়েট অনেক গেইন হবে, স্টেরয়েড দিলে মুখ টুক ফুলে যাবে, পা ফুলে উঠবে, আর স্টেরয়েড চলাকালীন সুগারটাও আমার একটু ইনক্রিজ করতে পারে। কিন্তু আবার যখন স্টেরয়েড একটা ঠিক ব্যালেন্সে, মেডিসিনটি একটা ব্যালেন্সে, পাওয়ার কমিয়ে কমিয়ে একটা ব্যালেন্সে আনবে, তখন আবার সবটা আগের মতো হয়ে যাবে। তো আপাতত প্রথমে স্টেরয়েডের ডোজ একটু বেশি থাকবে, তারপর 1 মাস পর থেকে ডোজগুলো আস্তে আস্তে 2 সপ্তাহ পর পর কমতে থাকবে। উনি বলেন এই করে তুমি 3 মাস পর, ইভেন 3 মাসের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট সেটা উনি দিয়ে দিয়েছেন 5th অগাস্ট। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েও নিয়েছি, উনি 5th অগাস্ট বলেছে চলে আসতে। এসে আগে উনি বলল যে আগে চেক করে দেখব যে কেমন কি তুমি থাকছো, তারপর আমরা স্টেরয়েডের ডোজটা আরও কমিয়ে দেবো, দিয়ে একটা টেস্ট করে দেখব, টেস্টের রিপোর্ট যদি ভালো থাকে তুমি সার্জারিটা ডান করে নিতে পারবে। খুব ভালো ডাক্তার, ডাক্তার থমাস এত ভালো ডাক্তার আমি বলে বোঝাতে পারবো না, বয়সে আমার থেকে ছোটই হবে। আমার প্রত্যেকটা প্রশ্নের পাই টু পাই উত্তর দেওয়া, গুছিয়ে বলা, বারবার বলছে আর কোনো প্রশ্ন, আর কিছু জানার আছে, বারবার আমি বাংলায় কথা বলেছি, পুরো বাংলায় আমার কথা শুনেছে, বুঝেছে, বলেছে, মানে সব কিছু। আমি এও বলেছি যে আপনি বললেন যে বঙ্কোস্কপিতে কষ্ট হয় না, লাগবে না, সবই তো হয়েছে। তো উনি বললেন তুমি যদি 1 লাখ টাকা দিয়ে টেস্টটা করতে তাহলে হয়তো লাগতো না, কারণ আমরা তখন জেনারেল অ্যানেস্থেশিয়া দিতাম, দিয়ে তারপর বঙ্কোস্কপিটা করতাম। তখন আমি মনে মনে ভাবছি ওই 1 লাখ টাকায় যদি দিয়ে যদি করতো আমার কম লাগতো, কিন্তু আমার বরের প্রচুর লেগে যেত, এই একটা ব্যাপার। তো আপাতত কোনো একটা জায়গায় সার্কোয়াডিস ডিজিজটা ভালো না, সবই জানি, শরীরে আমার অনেক ক্ষতি করছে আমার লাঞ্চটার, কিন্তু কোনো একটা জায়গায় এটুকু রেহাই যে মেডিসিনে কিওর করা যাবে। এইটা এটা 1 বছরের একটা মেডিসিন প্রসিডিওর চলবে, তারপর আরও 1 বছর ফলো আপে রাখবে আমাকে, ওনারা যে কী হচ্ছে না হচ্ছে। তো আমার হাজব্যান্ড জিজ্ঞাসাও করেছিল, না তোমাদের গৌতমদা জিজ্ঞাসাও করেছিল যে এই যে ডিজিজটা সার্কয়েডিস এটা কী করে এসেছে, এটা ছোঁয়াচে কিনা। তো বললো ছোঁয়াচে টোয়াচে নয়, কোনো রেস্ট্রিকশন করা যাবে না, কিন্তু স্টেরয়েড চলাকালীন যে 3 মাস আমি কলকাতায় থাকবো, 3 মাস আমাকে বললো বেশি বাইরে বেরোতে না, বাইরের খাবার দাবার অ্যাভয়েড করতে, বাইরে বেরোতে না, ইভেন যখনই আমি কোথাও বেরোবো আমাকে বললো মাস্ক ইউজ করতে, নাহলে খুব তাড়াতাড়ি আবার লাঞ্চ এফেক্ট হতে পারে, খুব তাড়াতাড়ি আমার শরীর ইনফেক্ট হয়ে যেতে পারে। তার জন্য ওনারা বললো যে সবসময় যেন মাস্ক ইউজটা করি, আমি একটু সাবধানে থাকতে বললো। হ্যাঁ, আর বললো হাঁটতে বলেছে, এবং ডায়েটটা করতে বলছে, হাঁটতে হবে, ডায়েট করতে হবে, কিন্তু জানি এতে কোনো কাজ হবে না, শরীর তাও ফুলবে, তাও হাঁটা ডায়েটটা রেখো। আর গৌতমকে বলে দিল যে কলকাতায় গিয়ে একটা পেটের বেল্ট নিয়ে নিতে, আম্বালিকা হার্নিয়ার জন্যে, এই হার্নিয়াতে যে কাশি টাশি হচ্ছে, হার্নিয়াটা কষ্ট পাচ্ছে, তার জন্য বলে দিল। হাতটা রাখতেও পাচ্ছি না। তো আপাতত এই কথাবার্তা। তারপর উনি এই একটা ভ্যাকসিন নিতে বলেছিল, প্রায়
3,500 টাকা, আমি নিচে গেলে দেখাতে পারবো। 3,500 টাকার মতো 3 মাসের ওষুধ দিয়েছেন উনি। আর একটা ভ্যাকসিন হয়েছে আমার, সে ভ্যাকসিনের নামটা আমি বলতে পারবো না। বললেন যে ওইটা মানে যতদিন আমি বেঁচে থাকবো বছরে একটা করে ওই ভ্যাকসিনটা নিতে হবে আমার লাংসকে ভালো রাখার জন্যে। তো ওই ভ্যাকসিনটা আই থিঙ্ক 1500 টাকার মতো নিয়েছে। আর এই নেওয়ার পর থেকে আমি হাত ফাত ঘোরাতে পারছি না। ওটা আমি কলকাতায়ও নিয়ে নিতে পারবো, যদি এইখানে সেই সময় না আসতে পারি আমাকে কলকাতা থেকে নিয়ে নিতে বলেছে। কিন্তু মোটমাট বছরে একটা করে যতদিন বেঁচে আছি নিতে হবেই ভ্যাকসিনটা। আর এই দেখলাম আমাদের যেটা আইএসসিসি বিল্ডিংয়ের ফার্মাসি আছে সেইখান থেকে কিন্তু আজকের আমার মেডিসিন দেওয়া হয়নি, আমাকে আসতে হলো ওপিডি বিল্ডিংয়ে এসে ওই ফার্মাসি থেকেই আমার ওপিডি G12 ছিল না, ওপিডি বিল্ডিংয়ের ফার্মাসি, ও G13, ওপিডি বিল্ডিংয়ের G13-এ এসে আমাদের ফার্মাসির যে বিলিং করতে হয়েছে। এবং তারপর জি 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 কত ছিল কি জানি আমার মনে পড়ছে না, ওই দিকেই মানে ওর ঠিক উল্টো দিকেই ওইখান থেকেই মেডিসিন, মানে মোটমাট ওপিডি বিল্ডিং থেকেই সব কিছু করতে হয়েছে আজকে। তারপর আবার সেই মেডিসিন নিয়ে আমাকে যেতে হলো না মানে সিস্টার দিদিদের রুমে, 10 নম্বর রুমে, সেখানে গিয়ে ভ্যাকসিন নিতে হলো, পুরো মেডিসিনটা বুঝে নিতে হলো। এত হজবরল মেডিসিন, মানে আমি জানি না আমি কত মাথায় রাখতে পেরেছি বা কী করতে পেরেছি। কলকাতায় গিয়ে স্টার্ট করব মেডিসিনগুলো খাওয়া, মানে একদম পুরো হজবরল হয়ে গেছে, কোনটা কোন দিন, একদিন ছাড়া এইটা 10টা, মানে এত মেডিসিন দিচ্ছে। কিন্তু আমাদের দেখাবো এবার শুধু আমি মেডিসিন খেয়েই বেঁচে থাকতো আমাকে, খাবার খাইয়ে নাকি একটা বড় ব্যাগের 1 ব্যাগ। আমি কোনো দিন হয়তো জীবনে আজ পর্যন্ত অত মেডিসিন খাইনি। আমার মেয়ে তো বলছে পাপা ও মা তো ওই মেডিসিন খাবে না, এগুলো পড়েই থাকবে। আমি মেডিসিন খাওয়া আমার অভ্যাসই নেই। তো আপাতত এই একটা ব্যাপার, কিছু ভালো কিছু খারাপ মিলিয়েই আমি ভেলোর ছেড়ে কলকাতার দিকে রওনা হব। কারণ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অলরেডি আমি আমার টিকিট করে নিয়েছি, ট্রেনের টিকিট। আজকে ডাক্তার যাই বলতো আমি কালকে কলকাতা যেতামই, আর ভালো লাগছে না। তো অলরেডি ট্রেনের টিকিট হয়ে গেছে। গতকাল রবিবার, গতকাল 10ই মে, আজকে যেহেতু বললাম 9th মে, 10th মে হচ্ছে রবিবার দিন, আগামীকাল, গতকাল বলছি কি ভুলভাল বলছি, আগামীকাল হচ্ছে 10 তারিখ। আমার সকাল 7টায় ট্রেন রয়েছে কাটপাটি থেকে। তো আপাতত এইবারের মতো আজকের আমি হসপিটালের এপিসোডটা ক্লোজ করে এসেছি। আবার 3 মাস পর আসবো আমি আর উৎসাহ। এবার জার্নিটা আমার সাথে আমার মেয়ের, আমি আর মেয়ে এসে আবার ট্রিটমেন্ট শুরু করব, প্রসিডিওর শুরু করব। কারণ গৌতমের অফিসার ছাড়বে না, অলরেডি আজকে ম্যানেজার ওকে মেসেজ করেছে, কদিন ধরেই করছে। স্বাভাবিক, 1 মাস কোন অফিস ছাড়ে, আমি হলে কি আমার এমপ্লয়িকে ছেড়ে দিতাম, সেটাই। যাই হচ্ছে ওর অফিস ভালো বলে এতটা ওকে করছে, কারণ আমি তো আর বছরে একবার আসি না, আমি তো মাসে 3 মাস পর পর আসি না, কোন অফিস ছাড়ে। তো আপাতত টোটাল ব্যাপারটা এটা, সংক্ষেপে যেটুকু পেরেছি বুঝিয়ে বলেছি। কাশি, গলা খুসখুস, পেট ব্যথা, হাতে ভ্যাকসিন নিয়েছি, হাত ঘোরাতে পারছি না, ঘাড় ঘোরাতে পারছি না, সেই পরিস্থিতিতে যেটুকু শেয়ার করতে পারলাম। নিচের রুমে মা একটু টিভি দেখছে বলে আর ওইখানে ভিডিও করলাম না, নাহলে ওই টিভির আওয়াজ ক্যাচ করে, ফ্যানের আওয়াজ ক্যাচ করে, তার জন্য ওপরে এই ছাদটা এসেছি। গৌতমবাবু যেহেতু ছাদে আছে, তো চলো একটু বাইরে যাব, মা কটা জিনিস কিনবে। মা তো এই কটা দিন বেরোতেই পায়নি আমার এই পরিস্থিতির জন্যে, না বেরোতে পেরেছে, না ঘুরতে পেরেছে, না কিছু করতে পেরেছে, টেনশানেই মা সময় কাটিয়েছে এখানে। তো একটু টুকিটাকি জিনিস কিনে মা কলকাতায় নিয়ে যাবে, তাই পরে মায়ের সাথে একটু বেরোবো। যেহেতু কালকে সকালে ট্রেন, মানে আমাদের তো 7টায় ট্রেন, এখানে প্রায় 5:30টায় আমরা হোটেলে চেক আউট করে দেবো। তো এখন পুরো তছনছ হয়ে আছে ঘরদোর, সব অগোছালো। রাতের খাবার হবে, কালকে সকালের জন্য একটু খাবার বানানো হবে ট্রেনের জন্যে, যেহেতু আমি বাইরের খাবারটা খেতে ভালো লাগে না। আর মা বললাম যেহেতু একটু বিকালবেলা বেরোবো, তো একটু বেরিয়েছিলাম আমি, টুকিটাকি অল্প জিনিস কিনেছি, একটু ড্রাই ফ্রুটস কিনেছি, যেটা প্রত্যেকবারই কিনে নিয়ে যাই। আর উৎসা ম্যাডাম কিছু জিনিস কিনেছে, আর মা গেছিলো মায়ের পছন্দের মুড়ুকু কিনতে। আর মা ওই কিছু মার প্রতিবেশীরা আছে তাদের জন্য একটু, মানে মায়ের বান্ধবীদের জন্য একটু গিফটস কিনেছে।
আর আর আমার পছন্দের আঙুর এনেছে মা, যে গতবার যে আঙুর খেয়েছিলাম সেই বড় বাজার থেকে। তো মা তো কিনেছে, এরা তো ঠকিয়ে দেয়, এরা দেখিয়েছে ভালো আঙুরের ছড়া, আর তার মধ্যে অর্ধেকের বেশি দিয়ে দিয়েছে নরম তপতপে আঙুর। তো আপাতত এখন গোছান গাছানের পালা চলছে, গোছাবো সব কিছু। এখন ঘর পুরো একদম অগোছালো, বিশেষ করে অনেক বেলায় হসপিটাল থেকে এসে স্নান করেছি, যে জামা কাপড় কেচে দিয়েছি একটাও শোকায়নি, যেহেতু আজকে সকাল থেকেই মেঘলা, বারে বারে বৃষ্টি হচ্ছে, তাই জামা কাপড় শোকায়নি। আমি জানি না ভিজে জামা কাপড়গুলোকে কীভাবে নিয়ে যাব। আটের ওপর এখন এই অবস্থা, এই মুড়ি ছাড়া তো তোমাদের গৌতমদা যেতে পারবে না, এই ট্রেনের জন্য মুড়ি, ওইখানে মা সব এত মুরুক্কু নিয়ে এসেছে। আর এই আঙুর, যে আঙুরটা আমার খুব পছন্দের, এই মা আমার জন্য নিয়ে এসেছে। কিন্তু ওই যেটা বললাম, এখানকার মানুষজন যতই যা হোক ঠকাবেই, দেখো কেরাম আঙুর দিয়ে দিয়েছে, দেখিয়েছে ভালো ছড়া, আর এই সব এরাম দিয়ে দিয়েছে, কোনোটাই গায়ে লেগে নেই, এই নরম হয়ে সব খুলে পড়ে যাচ্ছে। এই এই আঙুরটা খেতে এত সুন্দর, টকটক মিষ্টি মিষ্টি, ভীষণ ভালো লাগে। আমার উৎসাহ এইটা কিনেছে, এই টেম্পল জুয়েলারিটা, এটা ওর খুব পছন্দ হয়েছে, এটা কিনেছে। আমি এটা উৎসার জন্য নিয়েছি, যেহেতু মেয়ে বোর্ডসে ভালো রেজাল্ট করেছে, এখন আর আমার ক্ষমতায় নেই ভালো কিছু দেওয়ার। এটা মেয়ের জন্য নিয়েছি, এটা ওর খুব পছন্দ হয়েছিল, কিন্তু তারপর ভেবেছিলাম, তারপর নিজেই বললো যে দিতে হবে না, তার ভাবলাম ছোটো একটা গিফট। এটা এই কপার ওয়াটার বোতলটা নিয়েছে 450 টাকা, তো এইটা ওর জন্য নিয়েছি, এটা ওর ভালো রেজাল্টের জন্য আমার তরফ থেকে। সকালে ডিমের তরকারি আছে, রাতে তোমাদের গৌতমদা রুটি বানাচ্ছে। এদিকে তোমাদের গৌতমদার হেল্প ছাড়া আমি তো লাগেজ বোঝাতে পারছি না, কারণ লাগেজগুলো একদম খাটের তলায় রয়েছে। ও রুটি করার পর একসাথে দুজনের লাগেজগুলো গোছাবো। ঘড়িতে বাজে রাত 11:30, কিছুটা হলেও গৌতম আর আমি মিলে প্যাকিংটা কমপ্লিট করেছি, এখনও অনেকটাই বাকি। এখন রাতের খাবার খেয়ে নেবো, নাহলে লেট হয়ে গেলে আবার প্রবলেম, কারণ কালকে সকালে যেহেতু বেরোতে হবে। তারপরেও কিছুটা গুছিয়ে নিয়ে রাতে একটু রান্নাও করে রাখবো, যেহেতু ট্রেনে আমি বাইরের খাবার খেতে পারি না সেহেতু। তারপর বাকিটা গুছিয়ে নিয়ে একেবারে 5:30টায় চেক আউট করে বেরিয়ে পড়বো কাঠপাটির উদ্দেশ্যে। তো আপাতত এই গৌতমের লাগেজটা কমপ্লিট, আমার লাগেজটা এখন এই অবস্থা, আরেকটা ব্যাগ রেডি। আর উৎসাহ ওর নিজেরটা করে নেবে, উৎসার ভীষণ মন খারাপ, ওর যেতে এখন ভালো লাগছে না, ওর এইখানে খুব ভালো লেগেছে, ওকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছি আমরা কলকাতায়। ডিনার করে তো একটু শুয়েছিলাম, ঠিকমতো ঘুম তো হয়নি, ঘড়িতে এখন 3:30 বাজে। যেহেতু বললাম ট্রেনে একটু খাবার বানিয়ে নিয়ে যাব, আমি আর গৌতম মতো করেছি, আমাদের ট্রেনের জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি, একটু আলুরদম, একটু পরোটা, মেয়ের জন্য একটু ম্যাগি, এরকমই টুকিটাকি। আমার শরীরটা ভীষণ খারাপ, মানে আমার ইচ্ছাই করছে না কিছু করতে, তো গৌতম একা একা করবে, তার জন্য আমি বাধ্য হয়ে উঠেছি। গৌতম বারবারই বারণ করেছে তো তুমি রেস্ট নাও, এমনি তো ভীষণ কাশি, যার জন্য ঘুমাতে পারছি না, তার ওপর কালকে যে ভ্যাকসিনেশনটা হয়েছে তার জন্য শরীর ভীষণ খারাপ। মানে আমি যাতে জার্নিটা করবো, মানে আমার কোনো মতে ইচ্ছা করছে না, খালি আটকা উঠছে, একটা বমি বমি ভাব আসছে গতকাল থেকেই। ভিডিও করারও কোনো ইচ্ছে নেই, গতকালের ভিডিওটা পুরো অগোছালো করেছি, মেডিসিন দেখানো বা আরও অনেক কিছু বলার ছিল সেগুলো বলাই হয়নি। তো যাই হোক, আমি কলকাতায় ফিরি মাথা ঠান্ডা করে সবটা শেয়ার করবো, যেভাবে ভিডিওটা হচ্ছে হয়ে যাক। সেই আলোচন করছে, শুধু পাশে থেকে একটু সাহায্য করা, সবটাই ওই করবে। সকালে ব্রেকফাস্টের জন্য আলু ডিম দিয়ে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি আমাদের 4 জনের জন্যে। এখানে গৌতমবাবু একটু কষা আলুর দম বানিয়ে নিয়েছে, আর বানিয়ে নিয়েছে পরোটা। পরোটা আপাতত এই কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি, আর তাই দেখাতে পারলাম না। ঘড়িতে 5:40, মোটামুটি আমি রেডি, কিন্তু চুল আঁচড়াতে পারিনি, লাগেজ রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। লাগেজ একা একা বেরোচ্ছে না, গৌতমবাবু বের করে নিয়ে যাচ্ছে। বেরিয়ে পড়বো, অটো রাখতে যাবে গৌতম। আপাতত এইবারের মতো আমার ভেলোরের সংসার এখানে ইতি টানলাম, দীর্ঘ 25 দিনের পর বাড়ি ফিরছি, এটাই আনন্দ। রোগ অসুখ বিসুখ তো থাকবেই আমার, সেটা তো আর বলে লাভ নেই, কিন্তু বাড়ি ফেরার আনন্দটাই আলাদা। গৌতমবাবু গিয়ে কাজটা জয়েন করতে পারবে, ওটা নিয়ে আমাদের বিশাল টেনশন একটা।
শুভমের সংসার শুভমের হাতে রেখে দিয়ে, মানে শুভম রেসিডেন্সির হাতে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। একদম ঘর গুছি ফাঁকা করে দিয়েছি, ওদের বাসনপত্রই শুধু রয়েছে। আমাদের লাগেজ সব বাইরে বেরিয়ে গেছে। তো চেক আউট হয়ে গেল হোটেলে। এখন ওয়েট করছি, গৌতম গেছে অটো নিয়ে আসতে, বেরিয়ে পড়বো। তারপর কাঠপাটি থেকে ট্রেন কলকাতা। এই আমার উৎসাহ ম্যাডাম, বাড়ি যাবি তো? ওই গৌতমবাবু অটো নিয়ে চলে আসছে, আর লাগেজগুলো নিয়ে রেডি হই। কোলে করে নিয়ে বসে পড়। স্টেশনে পৌঁছে গেছি। বাড়ি ফেরার খুবই আনন্দ, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ। এই দুদিনের জার্নি কী করে করবো জানি না। এখনই মানে ভীষণ অসুস্থ লাগছে শরীর। পেটে তো পেন রয়েছে একটা, তার মধ্যে চেস্ট পেন একটা হচ্ছে, আর একটা যেটা বললাম একটা বমি ভাব রয়েছে। ট্রেনটা আসলেই মনমার ট্রেনে শুয়ে পড়বো, শুয়েই কলকাতায় চলে যাব। তো এই ব্লগটা এখানে এন্ড করছি, আর বড় করছি না। একদম শরীরটা ভালো লাগছে না, আর আজকের সাংঘাতিক গরম, বলো ভীষণ গুমোট গরম। মানে কিছু ভালো লাগছে না যেন। রাতে ঠিকমতো ঘুম হয়নি, তারপরে সকালে তাড়াতাড়ি উঠে একটু খাবার দাবার বানানো, সব মিলিয়ে মানে কি আর বলবো। তো ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।